এই নির্বাচন হবে একেবারে একের ফর নো রিজন। তারা সরকার নির্ধারণ করে বলতে পারে যে এই দল এত এতটি সিট পেয়েছে, আর এই দল অমুক অমুক লোক নির্বাচিত হয়েছে। এইটা যদি তাদের মধ্যে আঁতাত হয়ে থাকে তাহলে একটা নির্বাচন হবে। আর যদি আঁতাত না হয় তাহলে নির্বাচন হবে কিনা সেই সম্পর্কে আমার সন্দেহ। তখন যেটা হবে, তখন নির্বাচনটা আঁতাত যদি না হয়, আঁতাতটা ইনক্লুডিং প্রফেসর ইউনূসকে নিয়ে যে আমরা সরকার গঠন করব, আপনাকেও পজিশনে রাখবো, এই ধরনের একটা আঁতাত সম্ভাবনা আছে যে আপনাকে প্রেসিডেন্ট বানাবো, আমরা একজন প্রধানমন্ত্রী, একজন ডেপুটি প্রাইম মিনিস্টার হব, একজন স্পিকার হব, ঠিকঠাক করা হয়ে যায়। আমাদের সাবেক পররাষ্ট্রমন্ত্রী, যিনি একজন অধ্যাপক, ডক্টর বটে, ডক্টর ইন আ সেন্স পিএইচডি হোল্ডার, ডক্টর এ কে আব্দুল মোমেন। স্যার, আই হোপ আপনি নিশ্চয়ই ভালো আছেন স্যার। বেঁচে আছি। আমরা আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু রেখেছি আপনারই একটি লেখার টাইটেল থেকে, যে কথাটি হচ্ছে প্রক্সি যুদ্ধ, জামাত এবং বিএনপি আঁতাত, অথবা তাদের মধ্যে একটি অ্যালাইনমেন্টের বিষয়ে আপনি বলতে চাইছেন। মোহন ভাই, আপনি এটাকে প্রক্সি যুদ্ধ বলছেন কেন, এবং জামাত এবং বিএনপির মধ্যে আঁতাত বিষয়টি আপনি যেটা বলছেন সেটা যদি একটু আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে তুলে ধরতেন। না, আমি যে জিনিসটি বুঝতে পারছি, যদি বিএনপি এবং জামাতের মধ্যে একটা আঁতাত হয় এবং প্রফেসর মোহাম্মদ ইউনূস সেই আঁতাতে সায় থাকে যে তারা সরকার ভাগাভাগি করবে, তাহলে কোনো প্রক্সি যুদ্ধ হবে না। তাহলে এই নির্বাচন হবে একেবারে একের ফর নো রিজন। তারা সরকার নির্ধারণ করে বলতে পারে যে এই দল এতটি সিট পেয়েছে, আর এই দল অমুক অমুক লোক নির্বাচিত হয়েছে। এইটা যদি তাদের মধ্যে আঁতাত হয়ে থাকে তাহলে একটা নির্বাচন হবে। আর যদি আঁতাত না হয় তাহলে নির্বাচন হবে কিনা সেই সম্পর্কে আমার সন্দেহ। তখন যেটা হবে, তখন নির্বাচনটা আঁতাত যদি না হয়, আঁতাতটা ইনক্লুডিং প্রফেসর ইউনূসকে নিয়ে যে আমরা সরকার গঠন করব, আপনাকেও পজিশনে রাখবো, এই ধরনের একটা আঁতাত সম্ভাবনা আছে যে আপনাকে প্রেসিডেন্ট বানাবো, আমরা একজন প্রধানমন্ত্রী, একজন ডেপুটি প্রাইম মিনিস্টার হব, একজন স্পিকার হব, ঠিকঠাক করা হয়ে যায়, তাহলে কিন্তু যুদ্ধের আশঙ্কা কম। তবে এই আঁতাত যদি না হয় তাহলে কিন্তু এই বর্তমান যে অবস্থা সেইটাকে দীর্ঘায়িত করার জন্য, প্রফেসর ইউনূসের রাজত্ব দীর্ঘায়িত করার জন্য একটি এই মায়ানমারকে নিয়ে, এই রোহিঙ্গাকে নিয়ে, এই যে করিডোর কিংবা এই সেন্ট মার্টিন, এইসব নিয়ে একটি আপনার সংঘাত হবে। সংঘাতটা আস্তে আস্তে হবে, কারণ এরা চাইবে, যারা ওনাদের বসিয়েছে তারা চাইবে যে তাদের ওখানে একটা আধিপত্যটা বাংলাদেশকে লক্ষ্য করে না। বাংলাদেশ ওদের মুখ্য উদ্দেশ্য হচ্ছে কন্টেইনমেন্ট অফ চায়না, চায়নাকে আটকাও, এই যে ইমার্জিং চায়না, তার ব্যবসা বাণিজ্য আটকাও। তো সেই জন্যে এই আমাদের সেন্ট মার্টিন, আমাদের বে অফ বেঙ্গল, আমাদের ইন্ডিয়ান ওশেন, আপনাকে বলেছি যে ইন্ডিয়ান ওশেনের চায়নার 86% অফ অল ট্রেড এই ইন্ডিয়ান ওশেনের মাধ্যমে আফ্রিকাতে যায়, এশিয়াতে যায়, দক্ষিণ আমেরিকায় যায়, সব জায়গায় যায়। তো এইখানে যদি সাপ্লাই চেইনসটাকে আপনার কন্ট্রোল করা যায়, এবং হুইচ ইজ পসিবল যদি আমাদের এই সেন্ট মার্টিনে একটা কন্ট্রোল অ্যান্ড কমান্ড মনিটরিং সিস্টেম চালু থাকে, টাইম টু টাইম ডিসরাপ্ট করা যেতে পারে। আর দ্বিতীয়ত, এই মায়ানমার এলাকায় চায়না প্রায় $1 বিলিয়ন ইনভেস্ট করেছে। বিরাট এই আপনার ডাইরেক্ট এনার্জি রিসোর্স থেকে নেবে, তাছাড়া একটা নতুন পোর্ট করেছে। এইগুলো ডিস্টারবেন্স করার জন্য তারা চাইবে যে কন্টেইনমেন্ট অফ চায়না। তখন এই যে প্রক্সি যুদ্ধের কথা বলছি, এই প্রক্সি যুদ্ধ যদি শুরু হয়, তারা চাইবে ওখানে একটা রাষ্ট্র তৈরি করা, এবং সেটা সহজ হবে না, কারণ চায়না সহজে ছাড়বে না।
এবং রাশিয়ানরাও চায় এই এলাকা পশ্চিমা মুক্ত থাকবে। তো এই সব ঝগড়ার মধ্যে একটা যুদ্ধ শুরু হবে এবং তখন আমাদের দেশ হয়তো সেই প্রক্সি যুদ্ধটা এগিয়ে নিয়ে যাবেন এবং যার ফলে দেশের 12টা বেজে যাবে। ক্ষতিগ্রস্ত হবে মায়ানমার, ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ, ক্ষতিগ্রস্ত হবে থাইল্যান্ড, আশেপাশের দেশগুলো এবং আমাদের এশিয়া দেশ যেগুলো মোটামুটিভাবে উন্নত, সাউথ কোরিয়া বলেন আর জাপান বলেন, তারা কিন্তু ধাক্কা খাবে, যেটা ইউরোপে হয়েছে। দেখেন ইউরোপে এই প্রক্সি যুদ্ধ শুরু হয়েছে ইউক্রেন রাশিয়ার, কিন্তু বাকিরাও কিন্তু বেশ কষ্টের মধ্যে আছেন। তারা আপনার দ্বিতীয় মহাযুদ্ধের পর থেকে ইউরোপের শনৈশই উন্নতি, কারণ তার মধ্যে সৌহার্দ্য ছিল, শান্তি ছিল, কোনো যুদ্ধ বিগ্রহ ছিল না। অন্যান্য জায়গায় যুদ্ধ করেছে কিন্তু নিজের এই ইউরোপে কোনো যুদ্ধ করে নাই। কিন্তু এই ইউক্রেন যুদ্ধের পরে ইউরোপীয় আমাকে জার্মান ফরেন মিনিস্টার বলেছিলেন যে দেখেন আমরা রাশিয়ার থেকে যে এই সিস্টেমটা ডেভেলপ করেছি তার ফলে আমাদের এনার্জির শর্টেজ আর কোনোদিন হতো না, কিন্তু আমরা যেহেতু ন্যাটোর লোক আমাদের এই এই রাশিয়ার সম্পর্ক ছিন্ন করতে হলো, এতে আমাদের ক্ষতি, ইন দ্য লং রান উই উইল বি সাফারিং। তবে এইটা আমাদের আদর্শগত অবস্থান। তো আমি যেটা দেখি, যদি আঘাত না হয় জামাত, বিএনপি এবং প্রফেসর ইউনূসের মধ্যে, তাহলে কিন্তু সংঘাতের লক্ষণ আমি দেখি এবং সংঘাতটা দীর্ঘমেয়াদী হবে। ইন্ডিয়া ওখানে তারাও যথেষ্ট কালাগান ভ্যালিতে যথেষ্ট খরচ করেছে, তারাও চাইবে না ছেড়ে দিতে এবং তারাও চাইবে না তাদের মণিপুর এগুলো চলে যাক, নতুন একটা দেশ হোক। তখন ওইখানে সংঘাতটা শুরু হবে। আর আমার ভয় হয় ইন দি প্রসেস বাংলাদেশ তার খাগড়াছড়ি, তার কক্সবাজার, এমনকি চিটাং অন্য দেশে চলে যায় কিনা, এগুলো ভয়, আশঙ্কা। আমরা যাতে এটা না হয় সেই জন্যই আমাদের প্রস্তাব হচ্ছে একটা গ্রহণযোগ্য নির্বাচন হোক, যাতে অনিশ্চয়তা আর বাড়ে না, কমে, দেশের মানুষের মঙ্গল হয়। কারণ প্রক্সি যুদ্ধে ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ। আমাদের যে স্বপ্ন, সেই 2030 সালের মধ্যে ক্ষুধামুক্ত বাংলাদেশ, 2041 সালের মধ্যে উন্নত বাংলাদেশ, ওগুলো সব বেঁচতে যাবে। সেই জন্য বাংলাদেশিদের জন্য এটা কে সরকারে আসলো ইট ইজ নট ইম্পর্টেন্ট, শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার আসলো আর না ইউনূস সরকার আসলো, ইম্পর্টেন্ট ইজ মাই কান্ট্রি। দেশটা তলানিতে যাতে না যায়, এইটাই হচ্ছে মুখ্যম বিষয়। এবং সেই ক্ষেত্রে সবাইকে আমার মনে হয় সোচ্চার হতে হবে। জিনিসগুলো আমি যেভাবে চিন্তা করেছি অন্যরা হয়তো সেইভাবে চিন্তা না করতে পারেন, কিন্তু আমি দেশের ভবিষ্যৎটা যে একটা আপনার ল্যান্ড অফ অপরচুনিটি, সেইটার মধ্যে আমি একটা বড় ব্যাঘাত দেখতেছি। ভাইব্রেন্ট ইকোনমি, এটা অতিমধ্যে ধ্বংস হয়ে গেছে। ভাইব্রেন্ট ইকোনমি আর নো লঙ্গার ভাইব্রেন্ট, এখন হাহাকার শুরু হচ্ছে। সেই কারণেই আমাদের বক্তব্য যে মানুষকে সোচ্চার হতে হবে এবং দেশে শান্তিপূর্ণ গ্রহণযোগ্য সবাইকে নিয়ে নির্বাচন। ডেমোক্রেসির হচ্ছে মানুষকে নিয়েই। আর যদি ডক্টর ইলেকশন হয় আগে বানানো একটা, তাতে দেশের অনিশ্চয়তা দূর হবে না, এবং অনিশ্চয়তা দূর না হলে দেশটা তলানিতে চলে যাবে এইটাই। এবং মানুষের বড় কষ্ট হবে। দেশবাসী দেখেন আফগানিস্তানে মানুষের কি কষ্ট হয়েছে, দেখেন সিরিয়াতে মানুষের কি কষ্ট হয়েছে, হ্যাঁ, অন্যদিকে দেখেন লিবিয়াতে একটা উন্নত দেশ, মোটা ভালো ছিল, তাদের কি দুরবস্থা হয়েছে। সুতরাং এগুলো চক্ষু মিলিয়ে খুলে দেখেন, এবং দেশের মাতৃকা যদি ভক্তি থাকে, দল বল বাদ দিয়ে আপনি চিন্তা করেন দেশটাকে স্থিতিশীল কিভাবে করে। এবং স্থিতিশীল করতে হলে সব দলের মতের লোককে নিয়ে একটা গ্রহণযোগ্য নির্বাচন আমার দৃষ্টিতে মনে হয় অনলি সলিউশন। এবং তাছাড়া আমার কাছে মনে হচ্ছে যে আমরা বড় কষ্টের মধ্যে থাকবো, সবাই বড় কষ্টের মধ্যে থাকবে, দেশবাসীর ভবিষ্যৎ ধ্বংস হয়ে যাবে। জি মোমেন ভাই আপনি বলছিলেন, হ্যাঁ আমি শুনতে পাচ্ছি আপনার কথা। মোমেন ভাই আপনি বলছিলেন ভাইব্রেন্ট ইকোনমি আর থাকবে না, সেটা অলরেডি ইজ এট রিস্ক। আপনি
আপনি একজন সাবেক মন্ত্রী, আপনাদের শাসনামলে যেইটুকু আসলে রিজার্ভ কিংবা অর্থনৈতিক অবস্থা আপনারা বাংলাদেশকে রেখেছিলেন 2024 পর্যন্ত, 2024-এর জুলাই পর্যন্ত, এরপরে বিগত 16 মাসে এখন পর্যন্ত অর্থনীতির কি অবস্থা? কারণ বর্তমান প্রশাসনের কাছ থেকে আমরা একবার শুনি যে আওয়ামী লীগ অর্থনীতির অবস্থা ভালো জায়গায় রেখে গিয়েছিল, আবার শুনি যে না, এটার খুবই ধ্বংস পরিণতি, খুবই অবস্থা, এবং অদ্ভুত ভাবে তারা বলতে চায় 1971 সালের সঙ্গে তারা আসলে মিলাতে চায় যে একটি যুদ্ধ পরবর্তী অবস্থায় বঙ্গবন্ধু যখন দেশ গঠনের অবস্থা তৈরি করেছিলেন তখন অনেক বিপর্যয়ের মধ্যে দিয়ে যেতে হয়েছে। তো তারা এখন বলতে চায় 24-এর এই তথাকথিত একটি জঙ্গি অভ্যুত্থানের পরবর্তী দেশের নাকি অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, তো সেখানে অর্থনৈতিক কিছু দুরবস্থা থাকবে, যদিও এটা আমার বোধগম্য নয়। আমি খুবই ছোট একজন মানুষ, আমার অত লেখাপড়া নেই। আপনার কাছ থেকে আমি একটু জানতে চাই। জি স্যার। জি। আমাদের দেশে কোনো এই 24-এ কোনো যুদ্ধ হয়নি। 24টা উত্থান হয়েছে খুব মেটিকুলাস ডিজাইন করে। ডাকাতরা হঠাৎ করে সরকার দখল করেছে এবং তারা যেসব তথ্য দেয় সেগুলো সবই মিথ্যার ফুলঝুরি। আমি আপনার প্রথমত বলি যে কতজন লোক মারা গেছে। আমি এই প্রথম আলো, ডেইলি স্টার এবং সমকাল, তারা প্রত্যেক দিন, আমি তখন আমেরিকায় ছিলাম যখন ওই আপরাইজিং হয়, হ্যাঁ আমি বাংলাদেশে ছিলাম না, তো সেইখানে বসে আমি প্রত্যেক দিন এদের ওয়েবসাইটে নিউজ দেখতাম। প্রতিদিন তারা কতজন মারা গেছে তার তথ্য দিত। আমি সেইগুলো যোগ করে দেখলাম যে 3টা পত্রিকায় মোটামুটি সমান, যে 16ই জুলাই থেকে 5ই অগাস্ট শেখ হাসিনার পতন পর্যন্ত 329 জন লোক মারা গেছে, সর্বমোট 329 জন। আর শেখ হাসিনার পতনের পর 5ই আপনার অগাস্ট থেকে 8ই অগাস্ট 328 জন মারা, এই সর্বমোট 657 জন মারা গেছে। এই পত্রিকাগুলোতে প্রতিদিন বের হয়েছে এগুলো। তো সেই হিসাবে এই যে 1400 আর 1500 যে ঝকমারি, সেটা একেবারে বানোয়াট। কারণ প্রথম যে ইউএন যে রিপোর্টটা করে, প্রাথমিক রিপোর্ট, তখন সেইখানে তারা বলেছিল 650 লোক এর মতো মারা গেছে। মারা কিন্তু শুধু সরকার মারে নাই, সরকার মেরেছে এবং প্রাইভেট শুটার্স যারা এই দখলদার তারাও মেরেছে। তারপরে সরকারের হেলথ মিনিস্টার অ্যাডভাইজার তথ্য দিলেন, উনি বললেন 834 জন মৃত্যু পাওয়া গেছে। কিন্তু এই 834 জনের মধ্যে অনেকেই অ্যাক্সিডেন্টে মারা গেছে, নর্মাল মারা গেছে। তার মধ্যে একবার বের হলো 52 জন আবার জীবিত, তারপর বের হলো আরো 21 জন জীবিত। তাতে দেখা যায় যে এই তথ্যটা, এই যে 1400 কত, আসলে এটা ওই 650-র মধ্যে। 1400টা কিভাবে আসলো? ইউএন যখনই রিপোর্ট করে, তারা সিরিয়াতে 1400 বলেছে, তারা লিবিয়ার উত্থানে 1400 বলেছে, তারা আপনার বিভিন্ন ইরাকের 1400 বলেছে। তো তাদের একটাই গতবাঁধা নাম্বার আছে। আর প্রফেসর ইউনূস সাহেবের সাথে ওনার বন্ধু বোলকার তুক যখন আলাপ করলেন, তখন উনি হয়তো 1500-র কথা বলেছেন, বোলকার তুক ওনারটাই তুলে দিয়েছে। বোলকার তুক যে রিপোর্টটা দিলেন, এটা ইউএন এর রিপোর্টটা, এটা ওনার রিপোর্ট। উনি এবং বাংলাদেশ সরকার মিলে এই রিপোর্টটা করেছেন। কারণ এইটার জন্য কোনো রিজলিউশন, ইউনিয়ন নিয়ম হলো একটা রুলস অফ প্রসিডিউর আছে। প্রসিডিউরটা হলো কোনো দেশে যদি আপনার ফ্যাক্ট ফাইন্ডিং মিশন পাঠাতে হয়, একটা কান্ট্রি স্পন্সর করবে, রিজলিউশন হবে, তারপরে এক্সপার্ট পাঠাবে। এক্সপার্টের সময় বিভিন্ন কান্ট্রি বলবে আমার মুখ লোকরে নিয়ে যাও আমার, তখন চিফ হিউম্যান রাইটস কমিশনার সাহেব একটি এক্সপার্ট লোক পাঠাবেন। এক্সপার্ট লোক যখন তৈরি করবে, তৈরি করার জন্য একটা বাজেট তৈরি হবে। ইউএন কোনো বাজেট দেয়নি। ইউএন আমাকে বলেছেন তারা কোনো বাজেট জন্য কোনো রিকোয়েস্ট পান নাই, তারা কোনো বাজেট দেন নাই। এবং এই যে ডকুমেন্টটা তৈরি হলো, সেই ডকুমেন্টে ইউএন এর কোনো ডকুমেন্ট নাম্বারও নাই। এইটার জন্য কোনো ডিবেটও হয় নাই। এইটা ইউএন হিউম্যান রাইটস কমিশনের জানেও না। এটা বোলকার তুক চিফ আপনার হিউম্যান রাইটস কমিশনার, উনি আর ইউনূস সাহেব মিলে। আর দ্বিতীয়ত, যখন ফ্যাক্ট ফাইন্ডিং মিশন গেলে, তখন বাংলাদেশে ওদের অনেকেই আপনার বলেছিল যে আমাদের তথ্যটা নেন। তারা কারো তথ্য নেন না, তারা শুধু সরকার এবং তাজুল সাহেব যা দিয়েছেন সেই
তাদের লোকের সাথে আলাপ করে। সুতরাং এই রিপোর্টটা একেবারে অগ্রহণযোগ্য। এতে ইউএন এর আপনার গ্রহণযোগ্যতা খর্ব হয়েছে বলে প্রথমে এটা। তারপরে যেমন বিভিন্ন সরকার বিভিন্ন কমিশন করলেন, রিপোর্ট বের করলেন, তারা অর্থনীতি সম্পর্কে যে একটা ডাহা মিথ্যা তথ্য দিলেন। দেখেন শেখ হাসিনা সরকারে সেই 15-16 বছর তাদের সময়ে অর্থনীতিটা একটা সম্ভাবনা হয়েছিল, মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা আসুক, এবং তার ফলে দেশের অর্থনীতি অনেক ভালো। আমাদের অর্থনীতির 3টা বড়, একটি হচ্ছে এগ্রিকালচার সেক্টর, আরেকটি হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রি, আর অন্যটা হচ্ছে গিয়ে প্রবাসীদের ইনকাম। আপনার শেখ হাসিনার সময়ে আমাদের জিডিপি গ্রোথ আপনার অ্যাভারেজ গড়ে 6.6%, আর বর্তমানে ওয়ার্ল্ড ব্যাংক বলছে এটা 3.3, অর্ধেকে নেমে গেছে। বার্ষিক আয় জিডিপিটার গ্রোথ রেট কমে গেছে অর্ধেকে। নট অনলি দ্যাট, শেখ হাসিনার সময়ে আপনার বাংলাদেশের অর্থনীতি কোথায় $90 বিলিয়ন ছিল, সেইখান থেকে $478 বিলিয়ন, অভাবনীয় সাফল্য। এবং দেশে আপনি দেখছেন তখন সারা দেশে উৎসাহ ছিল। হ্যাঁ, কোন ক্ষেত্রে দুর্বলতা ছিল, ব্যাংকিং সেক্টরের দুর্বলতা ছিল, সেগুলো আমরা বারবার তুলে ধরেছি। কিন্তু বর্তমানে যে অবস্থা, ব্যাংক সেক্টর পুরোপুরি ব্যাংকরাপ্ট, কয়েকটা নতুন ব্যাংকগুলো জমা করে লোক টাকা পায় না, নতুন করে ব্যাংক তৈরি করতেছেন। আপনার স্টক মার্কেট টোটালি কলাপস, কোনো ব্যবসা ট্যাবসা নাই। আপনার মানুষের দৈনন্দিন জীবনের আয় কমে গেছে, সত্যি কথা। এগুলো আপনার লোককে জিজ্ঞেস করেন, আগে যে 800 টাকা পেত ডেইলি, সে এখন 200 টাকার বেশি পায় না। তারপরে শেখ হাসিনার, আমি এটাকে শেখ হাসিনা ইকোনমিক্স নট বনায় বলছি না, তথ্য নির্ভর তথ্যতে বলছি। তো ওনার দুটো প্রধান লক্ষ্য ছিল, একটা দেশের উন্নয়ন, জিডিপি গ্রোথ, তা বঙ্গবন্ধুর স্বপ্ন অর্জন করবেন, সেই জন্য উনি জিডিপির গ্রোথ বাড়াতে চেয়েছেন। আর আরেকটা ছিল যে সাধারণ লোকের মঙ্গল কামনা। সেই জন্য তিনি বিভিন্ন রকম অনুদান শুরু করলেন, মুক্তিযুদ্ধ ভাতা, বয়স্ক ভাতা, বেকার ভাতা, ল্যাকটেটিং মাতার ভাতা, কত রকমের ছেলে মেয়েদের, বিশেষ করে মেয়েদের জন্য উপবৃত্তি প্রত্যেকে পেত। তারপরে যারা অতি দরিদ্র, তার 50 লাখ পরিবারকে উনি প্রতি মাসে বিনা পয়সায় খাওয়ার দিতেন। আর বাকি 1 কোটি লোকরে সস্তায়, ইউক্রেন যুদ্ধের পরে জিনিসপত্রের দাম বেড়ে গেল, সস্তায় টিসিবির মাধ্যমে খাওয়ার দিতে। তারপরে এই বিভিন্ন ভাতার কারণে আমাদের দেশের দারিদ্রটা অভাব অনুমান কমে। কোথায় 2006 সালে দারিদ্র সীমা ছিল 42%, তা কমে গিয়ে 17%। 2023-এ আপনার কিসে ছিল, 22-এ ছিল 18.6%, সেটা 23-এ কমে গিয়ে আপনার 17%। আমরা দারিদ্র্যমুক্ত দেশ হওয়ার আশা করেছিলাম 2041 সালের মধ্যে। এই যে অভাবনীয় সাফল্য, এখন দারিদ্র বিভিন্ন তথ্য মধ্যে 25 থেকে 28%। বলা হচ্ছে শেখ হাসিনার সময় দরিদ্র লোক ছিল 3,40,00,000, এইটা এখন বেড়ে 6,20,00,000-তে যাচ্ছে। এগুলো আমার বক্তব্য না, ইন্টারন্যাশনাল পাবলিকেশন থেকে বলছি। সরকার বহু মিথ্যা কথা বলে, এটা আমার কাছে খুব দুঃখ। আমরা যখন সরকারে ছিলাম, আমরা মিথ্যাকে কখনো প্রশ্রয় দিইনি। আমার বিরুদ্ধে গেলেও আমরা মিথ্যাটাকে, আপনার সত্য জিনিসটাকে কখনো লুকানোর চেষ্টা করিনি। হ্যাঁ, যেগুলো ভালো খবর সেগুলো বেশি করে বলার চেষ্টা করেছি, কিন্তু সত্য কখনো। কিন্তু এই সরকারের একটা বড় রকমের যে হচ্ছে সত্যকে সবসময় মিথ্যা। ইউনূস সাহেব বিশেষ করে আমার খুব দুঃখ লাগে, ওনার সাথে আমি বহুদিন কাজ করেছি, উই ওয়ার ভেরি ক্লোজ টুগেদার। আমরা ওনাকে অনেক কিছু সাহায্য করেছি। 96 সালে ওনার মাইক্রো ক্রেডিটে আমি ওনাকে সবচেয়ে বেশি সাহায্য, শেখ হাসিনাকে সেইখানে এই মাইক্রো ক্রেডিট আনার জন্য আমার বিশেষ অবদান। উনি আমাকে ফোন করেছিলেন কোথায়, মালয়েশিয়ার থেকে, যে শেখ হাসিনা যদি ওনার মাইক্রো ক্রেডিট সম্মেলনে না আসে তাহলে ওনারটা ব্যস্ত যাবে, হিলারিও আসবে না, কুইন সোফিয়া আসবে না। আমি তখন শেখ হাসিনাকে বললাম যে আপনি আসেন, হ্যাঁ, কারণ এইটা না আসলে এটা একটা বড় বাংলাদেশের অর্জন, আসেন।
তো উনি বললেন যে দেখেন আমার রাষ্ট্রদূত আমাকে না করেছে, বলেছে এই সময় গেলে আমার সাথে কোনো অ্যাপয়েন্টমেন্ট কংগ্রেসম্যান সিনেটর করতে পারবে না, আর প্রেসিডেন্ট ক্লিন্টন সাহেব আমাকে দাওয়াত দেননি, এই অবস্থায় গেলে মিডিয়া আমার বিরুদ্ধে কথা বলবে। আমি এই জন্য ওনার সাথে আলাপ টালাপ করে যখন ব্যর্থ হলাম, তখন ওনার জন্য আমি এই বস্টন ইউনিভার্সিটি পিএইচডি প্রোগ্রামের আয়োজন করলাম। তারপর ওনাকে ফোন করলাম যে আপনাকে পিএইচডি প্রোগ্রাম দিবে বস্টন, এটা পিএইচডি ডিগ্রি দিবে। তখন উনি বললেন যে এখানে আমি পাস টাস করেছি কিন্তু কোনোদিন সার্টিফিকেটটি পাইনি, এটা খুব ভালো জিনিস বলেছেন, আমি অবশ্যই আসবো। আমি বললাম আপনি ওয়াশিংটনে এসে উদ্বোধন করে সোজা বস্টন চলে আসবেন, আর এসে আপনি আপনার এই ডিগ্রিটা নেবেন, একটা আপনার জন্য, এটা দেশের জন্য একটা বড় গর্বের বিষয়। তখন উনি রাজি হন। সেই ইউনূস সাহেব যাকে আমি এত সাহায্য করি, বিভিন্ন অ্যাওয়ার্ডের জন্য ওনাকে রিকমেন্ড করেছি, কিন্তু ইদানিং ওনার ব্যবহারটা দেখি বড় উল্টো, এত মিথ্যা ফুলজুরি দেন। শুধু উনি যে তথ্যগুলো দিচ্ছেন, আসলে দেশে তো যুদ্ধ হয়নি, সেইটা সেই 71 সালে কোথায় আমরা 9 মাস বিতাড়িত ছিলাম, পুরো দেশটা ধ্বংস হয়ে গেছে, কেউ ফলাতে পারে নাই, এগুলো তো কিছুই হয়নি। কিন্তু এরা, আমি আমি আই এম ভেরি স্যাডেন যে আমাদের সিপিডির দেবপ্রিয় কিভাবে, আমি ওনার রিপোর্টটা পড়ার চেষ্টা করেছি, বাট আই ওয়াজ ভেরি শকড যে ওনার তথ্যগুলো সব আপনার কাল্পনিক। এবং জাহিদ সাহেবও যেখানে অনেকগুলো লিখেছেন কিন্তু মাঝখানে দিয়ে ছেড়ে দিয়েছেন। আমি আই ফিল গুড দ্যাট টাইম টু টাইম সালাউদ্দিন সাহেব সত্য কথা বলে, সে বলে যে অর্থনীতিটা যত খারাপ, হ্যাঁ শেখ হাসিনার সময়ে ব্যাংকিং সেক্টরে একটা অসুবিধার সৃষ্টি হয়েছিল এবং গভর্নমেন্ট ওয়াজ ভেরি কনসিয়াস অ্যাবাউট ইট, এটা কিভাবে আটকানো যায়। বাট ইকোনমি ওয়াজ ডুইং এক্সিলেন্ট বিকজ মানুষের মধ্যে একটা জাগরণ ছিল। এখন ইকোনমিক তলে দেখেন 393টা ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, কারণটা কি? সরকার ওদের ডলার দেয় না, তারা তাদের র মেটেরিয়াল কিনতে পারে না, ইলেকট্রিসিটি পায় না, দামও বাড়ায় দিয়েছে। এবং অধিকাংশ ব্যবসায়ীর সাথে আমার সাথে যাদের আলাপ হয়েছে, তারা বলে যে আমার ফ্যাক্টরি তো পড়ে আছে অলস হয়ে, কারণ সরকার আমাকে ডলার দেয় না জিনিস কেনার জন্য, কারণ সরকার রিজার্ভ বাড়ানোর একটা যতে আছে, একটা পাগলামিতে আছে যে রিজার্ভ বাড়াইলে সে খুব খুশি হয়ে যায়, তারপরে ডলার ছাড় দেয় না, না দেওয়ার ফলে লোকরা তাদের, কারণ আমাদের অধিকাংশ ইন্ডাস্ট্রি ইজ আপনার র মেটেরিয়াল বিদেশ থেকে আনতে হয়, তার ফলে ফ্যাক্টরিগুলো বন্ধ হয়ে যাচ্ছে। আর এই মব কৃষি, আপনার ইউনূস সাহেবের সরকারের প্রধান যেটা আমি দেখি একটি হচ্ছে মবক্রেসি, আপনার নৈরাজ্য, যখন তখন যে ইচ্ছা যারে তারে মারে ধরে খায় ফেলে, চাঁদাবাজি করে, সরকার নির্বিকার, মনে হয় দেশের কোনো সরকার নাই, লোকরে মেরে ফেলে, সরকার নির্বিকার, এইগুলো নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই। এই যে আপনার মাইনরিটি ছেলেকে জ্বালায় মিডিয়েবল এইজের মতো মেরে ফেললো, সরকার নির্বিকার। এই ধরনের সরকার আপনি চান? সরকার হ্যাজ টু বি অ্যাক্টিভ, কিন্তু এই সরকার তো একেবারে নির্জীব। এবং যেটা তিনি এন দ্য প্রসেস হচ্ছে কি, দেশের জঙ্গিবাদ, এই নৈরাজ্য মাথা ছাড়া দিয়েছে। আমার ভয় হয় জঙ্গিরা, তাদের কোনো দেশ নাই, তাদের কোনো ধর্ম নাই, তারা শুধু অকল্যাণ ডেকে আনতে পারলেই খুশি, এইটাই তাদের মূল লক্ষ্য। আমাদের দেশে জঙ্গির উত্থান যেভাবে বেড়েছে, জঙ্গিগুলো জেল থেকে বেড়ে দিয়েছেন, এরা কনভিক্টেড টেররিস্ট, তাদের ছেড়ে দিয়েছেন। ছেড়ে দেওয়ার ফলে এবং এই জঙ্গিরা তাদের পুরনো সম্পর্ক বৃদ্ধি করে দেশটাকে তলানিতে নিয়ে যাবে। বাংলাদেশের ভবিষ্যৎ কিন্তু উজ্জ্বল নয়, এবং ভবিষ্যৎ উজ্জ্বল করতে এই অবস্থার পরিবর্তন দরকার। এই জন্যই আমরা দেশের জনগণকে বলি যে আপনারা, এই আওয়ামী লীগ সরকারের যে সব ভালো ছিল এমন না, আমাদের দুর্বলতা ছিল বিভিন্ন ক্ষেত্রে, এবং দুর্বলতা আপনারা বললে তখন সরকার শুনতো, আর এখন তো সরকার নির্বিকার, কার কথা কোনো শুনে না। তো এই করে আপনি দেশটাকে শেষ করে দিবেন। এমনিতে আমরা তলাবিহীন জুড়ি ছিলাম শেখ হাসিনার এই সরকারে, তাকে যতই গালি দেন, এই সরকারে একটা বাংলাদেশের একটা অবস্থান, উন্নত অবস্থানে ছিল। আমরা লাস্ট ইয়ার 2023-এ প্রায় 11 লক্ষ লোককে বিদেশে চাকরির জন্য পাঠিয়েছিলাম। আমি বর্তমানে তথ্য জানি না, তবে শুনেছি যে এখন আর লোকজন যায় না। আমি একটা কথা বলতে পারি, ইউনাইটেড আরব আমিরাতে
ইউনাইটেড আরব এমিরেটের কথা আমি বলতে পারি, যে আমি সেইখানকার পররাষ্ট্রমন্ত্রী, যাকে আমি আগে চিনতাম, বললাম যে তুমি আমার লোকগুলোকে নাও। তখন সে বলল আমার লোকগুলো খুব ভালো, এই কাজ টাজ করতে পারে, হমক টমক। উনি বলল যে দেখো মাই ফ্রেন্ড, আমার দেশে 7 লাখ তোমার বাংলাদেশি আছে, আর ভারতের আছে 70 লাখ, 10 গুণ বেশি। কিন্তু আমার জেলে 70% হচ্ছে তোমার দেশের লোক। আমি বললাম তার মানে কে? সে বলে তোমার দেশের লোক খুব ইগোইস্টিক, তারা খুব ভাবাবেগে চলে, যার ফলে তখন সে একটা গল্প বললো। তার একটা হাউজিং এলাকায় কিভাবে প্রায় 150 জন বাঙালিকে ওরা মারামারি করার ফলে, তখন বললো যে তুমি আমাকে একটা অঙ্গীকার দাও, তুমি যদি প্রমিস করো যে লোকগুলো আমি জেলে ঢুকিয়েছি তোমার লোকগুলো, তুমি সেগুলো নিয়ে যাবে, তোমার দেশে গিয়ে তাদের জেলে রাখবে। আমি বললাম যে অনেকেই তো বিচার টিচার ঝামেলায় জেলে, বলে ওগুলো তুমি ছেড়ে দিও, কিন্তু যারা আমার কোর্ট কনভিকশন করেছে তুমি তাদের নিয়ে তোমার দেশের টেনিয়রটা কমপ্লিট করবে, তাহলে আমি তোমাকে এই অ্যালাউ করবো, ভিসা দেবো। আমি রাজি হলাম। এই ইউএই ভিসা দেওয়া শুরু করলো। আর ভিসা আমাদের লোক ইউএতে গিয়ে সবাই থাকে না, ওখান থেকে তারা বুলগেরিয়া যায়, আপনার কিসে যায়, ইউরোপে যায়, ইটালিতে যেতে চায়, সেই মাল্টাতে যায়, বিভিন্ন জায়গায় ওখান থেকে যায়। হ্যাঁ, ওখান থেকে আপনার ইজিপ্ট যায়, ওখান থেকে লিবিয়া যায়। তো জি। সেই কারণে অনেক লোক ওখানে রাজি হলো। এখন আবার সেটা বন্ধ হয়ে গেছে, এটা আবার বন্ধ। আমার ভয় লাগে যে আমাদের মানুষের ভবিষ্যৎটা কি হবে, এটা আমার খুব দুঃসহ। মানে আমি তো আর বিগ বিগ রাজনীতিবিদ নই, আমি একজন শিক্ষক এবং গবেষক। তা আমি এগুলো দেখলে পরে আমার খারাপ লাগে যে দেশটা ঠিক মতো চলছে না, ভুল পথে চলছে। সরি, আমি লম্বা বলে ফেলেছি। একদম একদম ঠিক আছে। মোমিন ভাই, এখানে একজন লিখেছে বাংলাদেশে কবে সনাতনী হত্যা বন্ধ হবে, এটা নিয়ে আমি একটু দর্শকদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করতে চাই, তারপরে আপনার কাছে প্রশ্নে আসবো। জুলাই অভ্যুত্থানে সরকারি হিসেবে সিলেট বিভাগে পুলিশের একজনই হত্যার শিকার হন। তিনি এসআই সন্তোষ চৌধুরী। 5ই আগস্ট বানিয়াচং থানার ভেতরে তাকে পিটিয়ে হত্যা করা হয়। হ্যাঁ, সেনাবাহিনী উদ্ধার করতে গেছে, আমরা শুনেছি। তো যাওয়ার পরে অন্যরা সবাই নিয়ে আসছে, আর ও একাই রয়ে গেছিল। সেদিন থানায় অবরুদ্ধ অর্ধশতাধিক পুলিশকে উদ্ধার করেছিল সেনাবাহিনী, কিন্তু এসআই সন্তোষ চৌধুরীকে উদ্ধার করা যায়নি। আমার ছেলে তো চাকরি গেছিল, চাকরি করছিল, এটা তো আমার মা হই, আমার অনবরত প্রশ্ন জাগে, সব বাঁচলো, আমার ছেলে কেন বাঁচলো না, কেন আসলো। আমার পরিচয়টা দিই, আমি এই মুভমেন্টে আমি হবিগঞ্জ জেলার প্রধান সমন্বয়ক ছিলাম। আমি বৈষম্য ছাত্র হবিগঞ্জের বর্তমান সেক্রেটারি। বানিয়েছিল আমরা থানা কিন্তু পুড়িয়ে দিয়েছিলাম, এসআই সন্তুষ্টি কিন্তু আমরা জ্বালাই দিয়েছিলাম। আপনি আসছেন, ঠিক আছে, তো ওই জায়গা থেকে কোন সাহসে নিয়ে কথাটা বললাম জানতে। এখানে আমরা ভিডিওতে মোহন ভাই, আপনি শুনতে পাচ্ছেন আমাদের কথা? আপনার ভিডিও চলে গিয়েছে। কেন? আপনার ভিডিওটা অফ হয়ে গিয়েছে। ওকে, আমরা আপনার কথা শুনতে পাচ্ছি মোহন ভাই। কিন্তু আমি আচ্ছা, মোহন ভাই সম্ভবত আমাদের থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আমরা আসলে আমাদের যে এসআই কে হত্যা করা হয়েছে সন্তোষ, তার ব্যাপারেই ওনার কাছে পরবর্তী প্রশ্নটি করতাম। আমরা এই মুহূর্তে বাংলাদেশে ভয়ঙ্কর সনাতন ধর্মের মানুষের উপরে অত্যাচার বেড়ে যাওয়া দেখতে পাচ্ছি, যেটা আসলে খুবই অ্যালার্মিং। কিছুদিন আগে অমৃত মণ্ডল, তার আগে দীপুচন্দ্র দাস, এবং তারপরে আর একজন ফার্মাসিস্ট এবং ডাক্তারও বটে, তাকে আসলে স্ট্যাব করার পরে আগুনে পুড়িয়ে হত্যা করারও আসলে চেষ্টা করা হয়েছে। শুধু একটি ঘটনা না, রংপুরে সম্ভবত জমি দখল করার চেষ্টা করা হয়েছে কিছুদিন আগে। আমি এই 2 দিন আগে সম্ভবত এরকম একটি নিউজ আমি দেখলাম। একের পর এক ঘটনা 2024-এর জুলাই আগস্টের পর থেকে আহ সনাতনী কিংবা সংখ্যালঘু যারা রয়েছে তাদের উপরে কিছু নিপীড়ন নিষ্পেষণ হয়, কিন্তু 2024-এর জুলাই আগস্টের পর থেকে যে পরিমাণ আমরা এই হিন্দু নির্যাতন দেখছি এবং সনাতন ধর্মের মানুষদের উপরে আসলে অত্যাচার দেখছি, নির্যাতন দেখছি, এটা ভয়াবহ রকমের অ্যালার্মিং।
এটা আসলে কেন হচ্ছে, এইখানে মাত্রই একটি ছেলেকে আমরা বলতে শুনলাম যে আসলে গর্বের সাথে বলছে যে আহ, তিনি হবিগঞ্জের যে থানা পুড়িয়ে দিয়েছে, হত্যা করেছে। এখানে আসলে আমি বলবো যে দর্শকরা, আপনারা যারা শুনছেন দেখছেন, এখানে চিন্তার একটি বিষয় রয়েছে যে যারা এই তথাকথিত, যেটা মোহন ভাই একটু আগে বললেন যে এটা কোনো আসলে রেভলিউশন ছিল না, এরকম কোনো কিছু ছিল না, এটা একটা জঙ্গি মৌলবাদের উত্থান, যেখানে আসলে ছাত্রদের আবেগকে ব্যবহার করে আন্দোলনটাকে আসলে বা এই অভ্যুত্থান বা যেটাই বলি না কেন তথাগত, সেটাকে আসলে নিয়ে যাওয়া হয়েছে বাংলার মানুষের আবেগকে আসলে ব্যবহার করে। এখানে আমি যে প্রশ্নটা আপনাদের কাছে রাখতে চাইছি, মোহন ভাই জয়েন হওয়ার আগে আগে আমি এটুকু বলতে চাই যে আহ তাহলে কারা এই আহ আন্দোলনটিকে পরিচালনা করেছে, যেখানে